সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনায় বসেছি যেটি হচ্ছে যার মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যত রকম সংকট আছে সব সংকট সমাধানই সম্ভব, আর তাই হলো জাতীয় রুফটপ সোলার কর্মসূচি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব জনাব রেজাউল মাকসুদ জাহিদি। অনুষ্ঠানে উপস্থিত আছেন বিদ্যুৎ বিভাগের সম্মানিত সচিব জনাব ফারজানা মমতাজ, আছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে আসলে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানির যেই চরম সংকট, সকল সংকট সমাধানের একমাত্র উপায়, এবং সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। মাননীয় বিদ্যুৎ সচিব, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্ব কেন বাড়ছে? মূলত এটা আমি কয়েকটি পর্যায়ে বলবো। যে প্রথমত যেটি কারণ সেটি হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে জ্বালানি প্রেক্ষাপট, বিদ্যুতের প্রেক্ষাপট, সেটি হচ্ছে আমাদের অধিকাংশ বিদ্যুৎ 56%-এর অতিরিক্ত বিদ্যুৎ আমরা আসলে গ্যাস থেকে পেয়ে থাকি, এবং আমরা সকলেই জানি যে আমাদের এখন গ্যাসের যে মজুদ সেটা ধীরে ধীরে শেষ হয়ে আসছে, এবং আমরা একটি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি ঝুঁকিতে পড়ে যাচ্ছি। তো সেই বিবেচনা থেকে এবং আমাদের যে টোটাল এনার্জি মিক্স, সেই এনার্জি মিক্সে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণটা যথেষ্ট কম, 5.6% মতো, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় খুবই কম। সকল বিবেচনা থেকেই আসলে এটি গুরুত্বের দাবি রাখে। এছাড়াও আমরা সম্প্রতি যেটা করেছি, আমাদের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 করা হয়েছে, এবং অন্যান্য নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে যাতে আমাদের এনার্জি মিক্সে নবায়নযোগ্য জ্বালানির থেকে বিদ্যুৎ উৎপাদনের অংশটা বৃদ্ধি পায়। এবং বৈশ্বিক প্রেক্ষাপটেও যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখব যে সর্বত্রই আসলে এই দিকে নজর দেওয়া হচ্ছে। দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনজনিত যে ঝুঁকির মধ্যে সারা বিশ্ব আজকে পড়েছে, এবং আমরাও এর বাইরে নই, এবং আমরা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায়, এফেক্টেড তালিকায়ও আমরা অন্তর্ভুক্ত এবং প্রথম সারির একটি দেশ। সেই বিবেচনা থেকেও আমাদেরকে আসলে এই জলবায়ুর ঝুঁকি কমানোর জন্য এবং নতুন করে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের দিকে আমাদেরকে যেতে হবে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে এটির একটি আর্থিক বেনিফিট আছে। সেটি হচ্ছে যে আমি যদি নবায়নযোগ্য জ্বালানির থেকে বিদ্যুৎ উৎপাদন করি, সেক্ষেত্রে আমাদের আমদানি, জ্বালানির যে গ্যাস আমদানি করতে হচ্ছে অথবা আমরা তেল আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করছি, সেই জায়গা থেকে আমাদের সাশ্রয় হবে, আমদানি নির্ভরতা কমবে, এবং তার ফলশ্রুতিতে যেটা হবে, নবায়নযোগ্য জ্বালানি নির্ভর যে বিদ্যুৎ, সেই উৎপাদন খরচ কম হবে, আমরা কম মূল্যে গ্রাহককে বিদ্যুৎ দিতে পারবো। এটা ছাড়াও আরেকটি যে বেনিফিট আছে সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ বান্ধব এটি, কারণ এটি আমাদের কার্বন নিঃসরণ কমিয়ে দেবে, এবং কার্বন নিঃসরণ কমিয়ে দেওয়া মানে হচ্ছে আমার কার্বন ক্রেডিট জমা হবে, এবং এই কার্বন ক্রেডিট যেটা বলছি সেটা ট্রেডেবল, এবং এটা বিক্রি করেও আমরা কিন্তু বৈদেশিক মার্কেট থেকে আমরা দেশে বৈদেশিক মুদ্রা আনতে পারবো। সেটা হচ্ছে তৃতীয় কারণ। এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সামাজিক উন্নয়ন হবে। এখানে নারী ক্ষমতায়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বিস্তারে মহিলাদের কর্মসংস্থানের একটা ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। তো সব বিবেচনায় আসলে আমাদের সরকারের এটি একটি অন্যতম কার্যক্রম যে আমরা অনেক বেশি আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির উপরে নির্ভর করব। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, আপনার কাছ থেকেই জানতে চাইবো আসলে নেট মিটারিং পুরো বিষয়টা কি এবং এটি কিভাবে কাজ করে থাকে। আমাদের যে জাতীয় কর্মশালা এখন যে সেটি হচ্ছে যে রুফটপ সোলার, সেই রুফটপ সোলারকে বাস্তবে পরিণতি লাভ করতে গেলে এটি মানে বিদ্যুৎ ব্যবস্থাপনার সাথে জড়িত সকল ইউটিলিটি প্লাস জাতীয় গ্রিডের একটি সম্পৃক্ততা থাকবে। তো সেই জন্য এটিকে আমরা উৎসাহিত করার জন্য নেট মিটারিংয়ের আওতায় নিয়ে আসছি। নেট মিটারিং হচ্ছে সেই সিস্টেম যেখানে একটি মিটার একটা বাইডিরেকশনাল মিটার হবে, অর্থাৎ আপনি যখন বিদ্যুৎ ব্যবহার করবেন গ্রিড থেকে নিয়ে সে ওটা রিড করবে, আবার যখন আপনার উৎপাদিত বিদ্যুৎ আপনার ব্যবহারের প্রয়োজন থাকবে না, এই বিদ্যুৎ যখন গ্রিডে চলে যাবে তখনও সে এটা রিড করবে। এই বাইডিরেকশনাল যে সিস্টেমটা, এটাকেই আমরা নেট মিটারিং বলি। অর্থাৎ আপনার ব্যবহৃত বিদ্যুৎ এবং আপনার উৎপাদিত বিদ্যুৎ এই দুটোকে রিড করে যদি আপনি অতিরিক্ত বিদ্যুৎ তৈরি করে ফেলেন যেটা আপনার কনজিউম করার কোনো সুযোগ থাকবে না, সেটা আমাদের গ্রিডে যাবে, এবং সেই গ্রিডের বিদ্যুৎটা দুইভাবে আপনাকে সহায়ক ভূমিকা পালন করবে আপনার জেনারেশন মানে উৎপাদনে। একটি হচ্ছে যে আপনার
পরবর্তীতে যখন আপনি আবার জাতীয় গ্রিড থেকে মানে আপনার ব্যবহার করা লাগবে তখন জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আসবে, এটির সাথে এটা সমন্বয় হবে। কিংবা যদি এইরকম হয় কোনো ক্ষেত্রে যে পরিস্থিতি এইরকম হয় যে আপনার উৎপাদিত বিদ্যুৎ আপনার ব্যবহৃত বিদ্যুতের তুলনায় বেশি, তাহলে এর যে ডিফারেন্স হবে, এই ডিফারেন্সের যে বিদ্যুৎটা যা জাতীয় গ্রিডে আসবে, এটার এগেনস্টে আপনি আমাদের যে বাল্ক রেটে আমরা যে বিদ্যুৎ বিক্রয় করে থাকি সেই রেটে আপনাকে কম্পেনসেশন দেওয়া হবে, অর্থাৎ আপনাকে মূল্য দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আপনি দুইভাবে উপকৃত হবেন, যে আপনার বন্ধের দিনে যে বিদ্যুৎগুলো থাকবে সেটা গ্রিডে আপনি দিলেন, আবার যখন আপনি ব্যবহার করবেন তখন প্লাস মাইনাস হবে আর কি, আপনার এখানে সমন্বয় হবে। এই সমন্বয়ের পরেও যদি উদ্বৃত্ত বিদ্যুৎ থাকে সেটা আপনার জাতীয় গ্রিডে যাবে এবং সেইখানের জন্য আপনি আর্থিকভাবে লাভবান হবে। আর্থিকভাবে আপনি যে ইউটিলিটির মাধ্যমেই আপনি ওখানে আপনার যে এলাকায় থাকবে সেই ইউটিলিটি কর্তৃক আপনাকে সেখানে কম্পেনসেশন দেওয়া হবে আর কি। এটি হচ্ছে নেট মিটারিং, এবং এই নেট মিটারিং গাইডলাইনও ইতিমধ্যে চালু হয়ে গেছে, এবং আমরা যারা এই রুফটপ সোলার করতে চাই তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এটি অত্যন্ত একটি জনপ্রিয় একটি মানে পদ্ধতি, যেখানে কোনোভাবেই কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান ছাড়া ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এটাকে বলা হয় নেট মিটারিং, অর্থাৎ আপনার উৎপাদিত বিদ্যুৎ, ব্যবহৃত বিদ্যুৎ, এই দুটোর মধ্যে যে সর্বশেষ যদি পার্থক্য থাকে সেটাকে আমরা কম্পেনসেশন দিয়ে থাকি। তার মানে আমরা এখন যে তেল, কয়লা, আপনার গ্যাসও আমরা আমদানি করি, যেহেতু এই তিন ধরনের জ্বালানি থেকে যে বিদ্যুৎ আসে এর জন্য তো আমাদের প্রচুর পরিমাণে ডলার বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, এবং এটা জাতীয় অর্থনীতির উপর যে প্রভাবটা ফেলে এটা থেকে মুক্ত হওয়ার কিছু উপায় তো বের হয়ে আসছে। আপনি ধরেন আপনার বন্ধের দিন, শুক্রবার আছে, তারপর হলিডেতে আপনার যদি প্রতিষ্ঠানে, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, আপনার অফিস হতে পারে, সেখানে যদি আপনার উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে চলে গেল, যে পরিমাণ বিদ্যুৎ গ্রিডে চলে গেল, পরবর্তীতে যখন আপনি ওই বিদ্যুৎটা আপনার প্রতিষ্ঠানে ব্যবহার করবেন, এটার জন্য কিন্তু আপনাকে আর কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না। অর্থাৎ রুফটপের উৎপাদিত সোলারের যে একেবারে খুব কম মূল্যে আপনি রুফটপ সোলারের মাধ্যমে যে বিদ্যুৎটা পাবেন, এটা কিন্তু একটা হাই রেটের বিদ্যুতের সাথে আপনার মানে সমন্বয় করার সুযোগ থাকবে এখানে। সেই ক্ষেত্রে আমরা যারা রুফটপ সোলারে যেতে চাই তারা আর্থিকভাবে অনেক লাভবান হবে। ধারাবাহিকভাবে বারবারই বিদ্যুতের দাম বাড়ে, এবং বাড়াটাই হচ্ছে আপনার যেহেতু জ্বালানির দাম বাড়ার সাথে সাথেই বিদ্যুতের দাম বাড়বে, এই স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া একটা নতুন দিগন্ত হয়তো উন্মোচিত হবে আমাদের যে কর্মসূচি শুরু হচ্ছে এর মধ্য দিয়ে। আমরা একটা বিষয় জানতে চাইবো, আপনি কোন মডেলের ক্যাপেক্স এবং ওপেক্স দুটি মডেলের কথা বলা হচ্ছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সোলার সিস্টেম বাস্তবায়ন করা হবে। আসলে ক্যাপেক্স এবং ওপেক্স মডেলের মধ্যে পার্থক্যটা কি? ক্যাপেক্স এবং ওপেক্স মডেল, এই দুটো মডেলের বিষয়ে আসলে নেট মিটারিং যে গাইডলাইন আছে সরকারের, সেখানে বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। ক্যাপেক্স মডেল হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠান নিজস্ব ইনভেস্টমেন্টে যদি এই প্রজেক্টটি বাস্তবায়ন করে থাকে, সেখানে তার উৎপাদিত বিদ্যুতের মালিকানাও তার, এবং এই পুরো সিস্টেমের মালিকানা তার, এবং এখানে রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় কার্যক্রম তিনি এককভাবে করবেন। এবং এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটা আসলে অনেক বেশি হবে, এবং এটার দায়িত্ব প্রতিষ্ঠান নিজে নেবেন। আর ওপেক্স মডেল সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান তার ছাদ দেবে, কিন্তু তৃতীয় পক্ষ ওপেক্স অপারেটর যেটাকে আমরা বলছি, সে ইনভেস্ট করবে এবং যাবতীয় দায়িত্ব তার থাকবে। যিনি মালিক, ভবনের মালিক, তিনি দিন শেষে বিদ্যুৎ পাবেন এবং সেই বিদ্যুৎটা কম দামে পাবেন। অর্থাৎ গ্রিড থেকে তিনি যে বিদ্যুৎটা নিতেন, যেই দামে নিতেন সেই দামের চেয়ে কম দামে তিনি বিদ্যুৎ পাবেন ওপেক্স অপারেটরের মাধ্যমে, যদি তিনি তার ছাদে বিদ্যুৎ উৎপাদন করেন নেট মিটারিং পদ্ধতিতে। এবং সেটা হচ্ছে সোলার থেকে নেবেন, এবং এখানে গ্রাহকের বা প্রধানের বা প্রতিষ্ঠানের কোনো দায়িত্ব থাকবে না বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত কোনো বিষয়। তিনি শুধু যে ট্যারিফটা সেটা কম দামে বিদ্যুৎ পাবেন, এটি হচ্ছে তার জন্য সুবিধাজনক। এই হচ্ছে দুটো মডেলের পার্থক্য। আপনার জলবিদ্যুৎ উৎপাদনে আমরা দেখছি যে একটাই এখন পর্যন্ত জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই ক্ষেত্রে এর সম্ভাবনা কতটুকু আছে বলে আপনি মনে করেন? বাংলাদেশে আপনারা জানেন যে একটি মাত্র জলবিদ্যুৎ, যেটা রাঙ্গামাটি জেলায় কাপ্তাই এলাকায় কর্ণফুলী
হাইড্রো পাওয়ার স্টেশন, সেখানে আমাদের 230 মেগাওয়াট একটি মানে 5টি ইউনিট আছে। তো আপনারা এখন দেখে থাকবেন এখান থেকে আমরা 220-24 পর্যন্ত আমরা পাচ্ছি, কারণ এখন মনসুন টাইম, এখন প্রচুর বর্ষা হচ্ছে, আমাদের জলাধার আছে, সেখানে যথেষ্ট পরিমাণ পানির হাইট আছে। তো আসলে জলবিদ্যুৎ আপনারা জানেন, জলবিদ্যুৎ একটা করতে গেলে একটা বাঁধ লাগে, একটা পানির একটা হাইট তৈরি করতে হয়। সেটা আসলে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার, তাতে একমাত্র হিল এরিয়া ছাড়া মানে এটি সম্ভব নয়। আপনি জানেন বাংলাদেশে হিল এরিয়া একমাত্র রাঙ্গামাটি এলাকায়, আর অন্য খাগড়াছড়ি কিংবা আপনার যদি আমরা বান্দরবনে যাই, এইগুলোনেরও প্রসপেক্ট নাই। আর তাছাড়া নদী থাকতে হবে, বড় নদী থাকতে হবে, নদী একটা পানির ফ্লো থাকতে হবে। তো বাংলাদেশের এই ভৌগোলিকগত কারণেই আমাদের দেশে জলবিদ্যুতের ফিজিবিলিটিটা কম, 1 নম্বর বাধা। 2 নম্বর হচ্ছে এটি করতে গেলে যে এরিয়ার প্রয়োজন হয়। আপনারা জানেন বাংলাদেশ একটি ছোট্ট দেশ, অতি ক্ষুদ্র একটি দেশ, আমাদের ল্যান্ড কার্সিটি আছে। তো সেই ক্ষেত্রে কোথাও একটা নদীকে যদি বাদ দিয়ে এটাকে আপস্ট্রিমে পানির একটা লেক তৈরি করে সেখানে পর্যাপ্ত পানির হাইট মেনটেন করতে হয়, তাহলে তার আপস্ট্রিমে অনেক এলাকা ডুবে যাবে বা বাড়িঘর নষ্ট হয়ে যাবে। এই জন্য ফিজিবিলিটিতে আসলে বাংলাদেশের এই মুহূর্তে হাইড্রো পাওয়ার স্টেশনের সম্ভাবনা খুবই কম। তবে আমরা জানি বিদ্যুতের সবচেয়ে বড় যেটা আরেকটা সোর্স, সেটা হচ্ছে রিনিউয়েবল, যেটা সান এবং উইন্ড। এটির আসলে প্রসপেক্ট নিয়ে আমরা এখন কাজ করছি জলবিদ্যুতের পরিবর্তে। সোলার বিদ্যুতে যেটি হচ্ছে আপনার প্রতিনিয়ত হচ্ছে এর উৎকর্ষতা, এর হচ্ছে মান বৃদ্ধির কারণে একটা বড় ধরনের প্রভাব ফেলছে। সেই ক্ষেত্রে আসলে জলবিদ্যুতে মনে হয় এই প্রযুক্তিগত খুব বেশি পরিবর্তনও হয় না, যেটি হচ্ছে আগের চেয়ে কম গতির পানিতে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়, এরকম কিছু। এটা আপনার একটা টারবাইনকে ঘুরাইতে গেলে একটা পানির হাইট লাগে, সেই পানির হাইট আপনি করতে পারেন যে যদি আবার পাম্পিং করে একটা জলাধার করেন, সেই জলাধারে একটা হাইট মেনটেন করে যদি আপনি আবার ওই টারবাইনে পানি ইনজেক্ট করতে পারেন, সেটা সম্ভব। সেটার জন্য আবার ইন অ্যাডিশন আপনাকে পাম্পিংয়ের ব্যবস্থা করতে হবে, কিন্তু আপনার পানির হাইট মাস্ট। বাংলাদেশে এবং এই ধারাবাহিকভাবে একদিকে হচ্ছে এফিসিয়েন্সি বাড়ছে, আরেকদিকে হচ্ছে দাম কমছে, কিন্তু তারপরও আপনার এই খুব বেশি আমাদের নবায়নযোগ্য শক্তি ভালোভাবে কাজ করতে পারে নাই। এবং এর কারণটা কি মনে করেন আপনি? বিনিয়োগের সংকট থেকেও এই সেক্টরটাকে কখনো আমরা প্রায়োরিটির মধ্যে আনি নাই। এটি ছিল মূল মানে কনসেপ্ট, যে এটাকে আমরা যেভাবে গুরুত্ব দেওয়া দরকার ছিল এই গুরুত্বটার ছিল না। এখন আমরা দেখছি যে আমাদের বিশ্ব মার্কেটে, আমাদের সবগুলোর মার্কেট, যেমন আপনি যদি কোল বলেন, লিকুইড ফুয়েল বলেন, আমাদের আভ্যন্তরীণ গ্যাস কমে আসছে, পরে গ্যাসের সংকট মোকাবেলার জন্য আমাকে এলএনজি আমদানি করতে হচ্ছে। সেই এলএনজির মার্কেট ভেরি ভোলাটাইল, ওয়েল মার্কেট ভোলাটাইল, কোল মার্কেট ভোলাটাইল, প্রত্যেকটা জিনিসকে আমাকে রিস্ক নিয়ে ম্যানেজ করতে হচ্ছে। সে মতো অবস্থায় এখন বর্তমানে সরকার বা আমাদের পাওয়ার ডিভিশন আমরা কাজ করছি, আমরা কিভাবে আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসতে পারি, প্রবাবল সলিউশনগুলো কি, সেখানে করতে গিয়ে আমরা দেখতে পাই যে প্রবাবল সলিউশনের অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে যে আমাদের রিনিউয়েবল সোর্সটাকে কাজে লাগাতে হবে। সেটা আপনার সোলার হতে পারে, সেটা আমাদের উইন্ড হতে পারে। এই দুটোকে যদি প্রায়োরিটি দেওয়া যায় এবং এর উপরে যদি যথেষ্ট পরিমাণে কাজ করা যায়, তাহলে আমরা অনেকগুলো রিস্ক থেকে আমরা মুক্ত থাকতে পারি। এবং ধরেন যে আমাদের যে মাঝে মাঝে জ্বালানির সংকট হচ্ছে, আমাদের ডলার সংকট হলে আমরা এলসি ওপেন করতে পারবো না, তখন আমাদের সময় মতো তেল আসবে না, কয়লা আসবে না। এখান থেকে অনেকটাই আমরা পরিত্রাণ পাবো যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাটলিস্ট 20 থেকে 30 কিংবা পরবর্তীতে 40% পর্যন্ত যদি আমরা সোলারে যাইতে পারি, তাহলে এইটুকু আমরা কিন্তু আমাদের এই ফুয়েলের ব্যাপারে আমরা সাশ্রয় করতে পারবো। এবং দেশীয় যে প্রযুক্তি, আপনারা জানেন যে এখন কিন্তু সোলারের প্যানেলের দাম কমে আসছে, ক্যাপাসিটি 600-650 ওয়াট পিকের পর্যন্ত আমরা এখন প্যানেল চলে আসছে। ফলে আমাদের কিন্তু এই যে জায়গার কারসিটি এটা আস্তে আস্তে লাঘব হচ্ছে। আর যদি আমরা জানেন যে বাংলাদেশ একটি খুবই আগে বলেছিলাম যে আমি অত্যন্ত ভৌগোলিকভাবে আমরা অনেক ছোট একটি দেশ, তো ল্যান্ডের পরিবর্তে যদি আমরা রুপটপটা করি, বিশ্বের অনেক দেশেই, আমি অনেক দেশে দেখেছি যে রুপটপেই মোর দেন 20% তারা সোলার করে ফেলছে তাদের টোটাল চাহিদার। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা রুপটপে একেবারেই জিরোর পর্যায়ে আছি আর কি, খুবই কম। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে রুপটপ সোলারের দুইটা অ্যাডভান্টেজ, এক হচ্ছে যে আপনি অনেক দূরত্ব, কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক কম লাগে, ফলে আপনার অনেক শর্ট সময় এটা করা সম্ভব, এবং হচ্ছে আপনার ল্যান্ডকে সেভ করে।
যেটা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তো এই দুটো জায়গাকে আমরা ওভারকাম করে আমরা রুফটপ সোলার যদি করতে পারি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ সেক্টরে একটা বড় ধরনের সফলতা এবং অনেক সাশ্রয়ী হব। আরেকটা বিষয় হচ্ছে আমরা স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের কাছে জানতে চাইব, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি কিন্তু এখন নানাভাবেই আলোচিত হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হতে পারে, এর সম্ভাবনা স্থানীয় সরকার কি ভাবছে? ইতিমধ্যে আমরা যে পরিকল্পনাটা গ্রহণ করেছি, আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা চাচ্ছি যে আমাদের 4500 ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদের ছাদগুলো যদি রুফটপগুলো আমরা ব্যবহার করতে পারি, আমাদের উপজেলা পরিষদ রয়েছে বাংলাদেশে প্রায় 495টি, আমাদের 330টি হচ্ছে আমাদের পৌরসভা, আমাদের 12টি সিটি কর্পোরেশন এবং তাদের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, যেমন সুপার মার্কেট রয়েছে, এগুলোতে রুফটপগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং আমাদের ডিপিএইচ, যেটাকে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সারা দেশে প্রতিষ্ঠান রয়েছে। এই যে একটা কর্মসূচি, অর্থাৎ দেশের বিদ্যুৎ খাতের যে একটা আমূল পরিবর্তন করার একটা সুযোগ, এই সুযোগটা বিদ্যুৎ বিভাগ আমাদেরকে প্রদান করেছে। এই সুযোগটা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে একটা পরিকল্পনা গ্রহণ করছি। পরিকল্পনাটা হচ্ছে এরকম যে আমরা ইতিমধ্যে মডেল ব্যাপারে বলেছে যে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার মডেলে যাব, যেহেতু এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট থেকে খরচ করি আমরা এটা করব। আমরা যেটা চাচ্ছি যে আমাদের প্রায় 6 থেকে 6,000 প্রতিষ্ঠান, এই 6,000 প্রতিষ্ঠানে যদি আমরা 50 থেকে 70 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারি প্রতিদিন, এভাবে হিসাব করলে আমরা 500 মেগাওয়াট বিদ্যুৎ আমরা প্রতিদিন দেওয়ার মতো সক্ষমতা আমাদের রয়েছে। সেটার জন্য আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে আমরা পরামর্শ করেছি, আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোকে ডেকে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করেছি, যে এই মাস্টার প্ল্যানে আমরা চাচ্ছি যে আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের উপজেলা পরিষদ, আমাদের ডিপিএইসি অফিস, আমাদের এলজিইডি অফিস, আমাদের পৌরসভা, আমাদের সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠান যতগুলো স্থানীয় সরকার রয়েছে, এই 6,000 প্রতিষ্ঠানের রুফটপগুলো আমরা ইউজ করব। এই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ বিভাগ এবং পিডিবি এবং অন্যান্য যারা অর্গানাইজেশন রয়েছে তারা আমাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের প্ল্যানটা হচ্ছে যে আগামী মাসের ভিতরেই আমরা রোল আউট করতে চাচ্ছি। এটার জন্য আমার ফাইন্যান্সিংয়ের জন্য চিন্তা করতে হচ্ছে। অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি, ফাইন্যান্সের জন্য একটা ব্যবস্থা আমরা অ্যাডহক বেসিসে করে আমরা চাচ্ছি যে সারা দেশের এই প্রতিষ্ঠানগুলোকে, রুফটপগুলোকে ইউজ করে আমরা 500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার মতো সক্ষমতা আমাদের রয়েছে। আরেকটি বিষয় বলেছেন অত্যন্ত প্রাসঙ্গিক, যেটা হচ্ছে ওয়েস্ট টু এনার্জি, যেটাকে বলছি আমরা ওয়েস্ট মানে সম্পদ। আমরা কিন্তু এটা কখনোই বিবেচনা করি না যে ওয়েস্ট থেকেও এনার্জি করা সম্ভব। আমাদের সিটি কর্পোরেশনগুলো প্রতিদিন হাজার মেট্রিক টন ওয়েস্ট আমরা উৎপন্ন করি আমাদের ডোমেস্টিক ইউজের জন্য, যেটাকে আমরা সলিড ওয়েস্ট বলছি। এই সলিড ওয়েস্টের জন্য আমরা আমিনবাজার ল্যান্ডফিল, এখানে বিদ্যুৎ বিভাগের সঙ্গে আমরা কাজ করছি। এখানে আমাদের একটা ইনসিনারেশন করার জন্য যে ওয়েস্টটাকে আমরা প্রসেস করে এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব। শুধুমাত্র এটা নয়, আমাদের 12টা সিটি কর্পোরেশন এবং 330টি পৌরসভা এবং নগরায়ণ যেখানে রয়েছে সেখানেই কিন্তু ওয়েস্ট উৎপন্ন হচ্ছে। এই রিসোর্সগুলোকে আমরা যদি সঠিক পথে, এবং এটার জন্য স্থানীয় সরকার বিভাগ কিছু প্রকল্প আমরা গ্রহণ করেছি, চিটাগং সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন, আমাদের সিলেট সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, এই ওয়েস্টগুলোকে আমরা এগুলো কালেক্ট করব, শর্টিং করব, দেন আমাদের অত্যাধুনিক পদ্ধতিতে আমরা কোনো ইনসিনারেশনে যাব না, আমরা এটাকে বায়োগ্যাস প্লান্টের মতো করে এই ওয়েস্ট থেকে আমরা একটা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু ডেভেলপমেন্ট পার্টনার আমাদের প্রস্তাবনা দিয়েছে, আমাদের কিছু অনুদান, যেটাকে গ্রান্ট বলি, গ্রান্ট দেওয়ার জন্য বিভিন্ন দেশের থেকে প্রস্তাবনা পেয়েছি। আমরা এই ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি। স্থানীয় সরকার বিভাগ এই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ বিভাগ আমাদের সঙ্গে জয়েন্টলি আমরা কাজ করে এই ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য আমরা চেষ্টা করছি। আমরা পিডিবির চেয়ারম্যানের কাছে জানতে চাইবো, বায়ুবিদ্যুৎ উৎপাদনের টোটাল সম্ভাবনাটা কি? রিনিউয়েবলের যে পটেনশিয়ালিটি, সেটাতে কিন্তু সোলার অ্যান্ড বায়ো দুটোরই পটেনশিয়ালিটি আছে ভালো। আমাদের হয়তো প্রপার ফিজিবিলিটি টেস্ট, প্রপার লোকেশন সিলেক্ট করা, এটা সঠিকভাবে হয় নাই, ফলে আমরা ইতিপূর্বে হয়তো ওইভাবে সফলতা পাইনি। আপনারা জানেন বর্তমানে খুরুশকুলে আমাদের একটি 60 মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট চালু আছে এবং তার
কিন্তু যথেষ্ট ভালো, আউটপুট ভালো। এবং আমরা সম্প্রতি সিরাজগঞ্জে একটা 2 মেগাওয়াটের একটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি। এটা যদিও উচ্চতা নিয়ে একটু সমস্যা ছিল, পরবর্তীতে সকল কনস্ট্যান্টগুলো ওভারকাম করে এখন এটা কিন্তু চলছে। এখানকারও আমরা আউটপুট এখন পর্যন্ত ভালো পাচ্ছি। তবে বাংলাদেশে ধরেন কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, এদিকে হচ্ছে পটুয়াখালী, কুয়াকাটা, আমাদের যে বড় বড় নদী কিংবা সমুদ্র এরিয়াগুলো আছে, এগুলো কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। তো আমি দায়িত্ব নেওয়ার পরে অনেক বিদেশি কোম্পানি এসেছে, তারা কিন্তু এটা হয়তো এখনও ওইভাবে জনসমক্ষে আসে নাই। অনেকগুলো কোম্পানি কিন্তু তারা এখন ফিজিবিলিটি স্টাডি করছে তাদের ওন ব্যবস্থাপনায়। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের সফলতা পাবো। আমরা জানি যে কক্সবাজার যেটা টেকনাফ রোডে মেরিন ড্রাইভ রোড, এই রোডের পাশ দিয়ে 500 মেগাওয়াটের একটা বায়ুবিদ্যুৎ করা যায় কিনা, নেদারল্যান্ডের একটা যৌথ একটা কোম্পানি এটার উপর একটা ফিজিবিলিটি স্টাডি শুরু করছে তারা। এবং বাংলাদেশের বিভিন্ন শাখায় অফশোর, অনশোর বিভিন্ন জায়গায় এই বায়ুবিদ্যুতের ফিজিবিলিটি কিন্তু চলমান আছে। এটার হয়তো রেজাল্ট, কারণ আপনারা জানেন এই ফিজিবিলিটিটা একটু সময় নেয়। অ্যাটলিস্ট 1 বছরে একটা উইন্ড ম্যাপিং করে বিভিন্ন ধরনের ডাটা লাগে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে তারা এই ডাটাগুলো কালেকশন করে। তো এটির উপরে পূর্ণমাত্রায় কাজ চলছে। হয়তো এর রেজাল্ট আমরা অল্প কিছু দিনের মধ্যে হয়তো এই রিপোর্টগুলো যদি আমরা পেয়ে যাই, হয়তো আমরা এখান থেকে আমরা আশা করছি একটা ভালো বায়ুবিদ্যুৎ এখান থেকে আমরা আনতে সক্ষম হব। আপনি জানেন একটু আগে যেটা বললেন, বায়ুবিদ্যুতেরও কিন্তু একটা প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয়েছে। আগে যে টারবাইনগুলো ঘুরতো বা পাখাগুলো ঘুরতো, আগে অনেক মানে ভেলোসিটি লাগতো, এখন কিন্তু এগুলো কমায় ইভেন কাটিং স্পিড 3 মিটার পার সেকেন্ড পর্যন্ত চলে আসছে। তো আমরা কিন্তু এই খাতটাতে আমরা অনেক আশাবাদী, কারণ আপনারা জানেন যে বায়ুবিদ্যুৎ কিন্তু সেই বিদ্যুৎ যেটা কিন্তু সানলাইটের উপর নির্ভর করে না, এটা বাতাসের উপর নির্ভর করে, এটা 24 ঘন্টাও হতে পারে। ফলে বায়ুবিদ্যুৎটাকে যদি আমরা প্যারালালি, সোলারের প্যারালালি যদি আমরা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের বায়ুবিদ্যুৎ আমরা সিস্টেমে আনতে পারি, তাহলে ওই যে আমাদের যে সোলারের যে একটা কনস্ট্যান্ট আছে সেখান থেকে কিন্তু বায়ুবিদ্যুৎটা একটু না অনেকটাই ডিফারেন্ট। অথবা আমাদেরও ইম্প্যাসিস আমরা দিচ্ছি, এবং আমাদের সঙ্গে যখন যারা কথা বলতে আসছে তখন তাদেরকে কিন্তু আমরা ভৌগোলিক এরিয়া দিয়ে কোন কোন জায়গাগুলো আমাদের প্রবাবল এবং পটেনশিয়াল জায়গা, এগুলো কিন্তু আমরা তাদেরকে কিছুটা ডাইরেকশন দিচ্ছি বা সাজেশন আকারে, আপনারা এই জায়গায় যাইতে পারেন, এই জায়গায় এই টেস্টগুলো করতে পারেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের লোকজন পাচ্ছি এবং তাদেরকে আমরাও পরামর্শ দিচ্ছি যে আমরাও চাই যে বাংলাদেশে সোলারের পাশাপাশি বায়ুবিদ্যুতের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের বিদ্যুৎ আমাদের সিস্টেমে যোগ হোক, যাতে আমাদের রিনিউয়েবলের একটা ভালো পার্ট আমাদের এই সিস্টেমে আমরা পাই। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আশা করি এর একটি ভালো রেজাল্ট আমরা খুব শীঘ্রই পাবো। সর্বশেষ দুটি গবেষণা সংস্থার রিপোর্টে যেটা দেখলাম, প্রায় গভীর সমুদ্রে এবং অগভীর সমুদ্রে প্রায় 20 থেকে 30 হাজার মেগাওয়াট বায়ু বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনার কথাও এগুলো বিভিন্ন ধরনের সমীক্ষায় আসছে, কিন্তু আমরা এটাকে ওইভাবে একসেপ্ট না করে এটাকে আরো মোর রিয়েলিস্টিক করার জন্য আমরা মানে একেবারে নিড বেস ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা সবাইকে বলতেছি। আমরা অনেক সময় প্রেডিকশন করি, এখানে এই হতে পারে, এখানে এই পটেনশিয়াল আছে, আমি এই পাইতে পারি, কিন্তু বাট এটা আমাদের নিড বেস হওয়া দরকার। এই জন্য অ্যাটলিস্ট সবার কাছে যে আমি যে পরামর্শটা দেই, অ্যাটলিস্ট আপনারা 1 বছরের উইন্ড ম্যাপিং করেন, করে তারপরে সিদ্ধান্তে আসেন। নতুবা হয়তো বা আমরা পূর্বে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা হোঁচট খেয়েছি, সেই রকম হোঁচট খেতে পারি। আমরা চাই না একটা ইনভেস্টমেন্ট হওয়ার পরে সেটা ব্যাড ইনভেস্টমেন্ট হোক, এটাকে যেন ইফেক্টিভলি ইউজ করা যায়। এই জন্য অ্যাটলিস্ট আপনারা 1 বছরের উইন্ড ম্যাপিং করে ফিজিবিলিটি স্টাডিটা করেন, এবং অবশ্যই গত 20 বছর, 25 বছর, 50 বছরের ডাটা নেন, কোনো সমস্যা নাই, কিন্তু রানিং সময় অ্যাটলিস্ট 1 বছরের আপনারা উইন্ড ম্যাপিংটা করেন। এই জন্য এই লক্ষণে বিভিন্ন গ্রুপ, আমার জানা মতো 6-7টা গ্রুপ তারা এখন এই উইন্ডের উপরে কাজ করছে। মাননীয় বিদ্যুৎ সচিব, আপনার কাছে একটু জানতে চাইব, রুফটপ সোলার বাস্তবায়নের ধাপগুলো আসলে কি কি? সরকার জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় যে কার্যক্রমটা সরকার গ্রহণ করেছে সেটি হচ্ছে সকল সরকারি অফিসে 2টো পদ্ধতিতে আসলে এটা বাস্তবায়ন হবে। একটা হচ্ছে সকল সরকারি অফিসে নিজস্ব ফান্ড দিয়ে হবে, আরেকটি হচ্ছে সরকারের যত স্কুল, কলেজ, মাদ্রাসা আছে এবং যে সমস্ত স্বাস্থ্য স্থাপনা আছে, এগুলোতে ইউটিলিটি সহায়তায় এবং কোনো রকমের ফান্ড ব্যবহার না করে এই রুফটপ সোলার সিস্টেম চালু করা হবে। 2টো পদ্ধতিতে হচ্ছে।
তো যেটা আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে যেই প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান রুফটপ সোলার সিস্টেম বসাতে চাইবে তাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে একটি সোলার ক্যালকুলেটর আছে, একটি অ্যাপস, সেখানে তিনি সেই প্রতিষ্ঠান তার ছাদের পরিমাপটা, ক্ষেত্রফল কত বর্গফুট সেই সংখ্যা মেপে সেটি ওখানে প্লেস করবে। প্লেস করলে পরে সেখানে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হতে পারে সেই সম্পর্কে একটি ধারণা পাবে এবং এই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে সমস্ত যন্ত্রপাতি তার লাগবে সেটার তালিকা পাবে এবং সম্ভাব্য কি পরিমাণ খরচ হতে পারে সেইটি সম্পর্কেও সে ধারণা করতে পারবে। এটি পাওয়ার পরে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নেট মিটারিংয়ের জন্য আবেদন করবে সংশ্লিষ্ট ইউটিলিটির ওয়েবসাইটে, এটা আমাদের বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটেও আছে, সেখানে নেট মিটারিং সংযোগের জন্য আবেদন করবে। তো সেই আবেদন পাওয়ার পরে সংশ্লিষ্ট ইউটিলিটি কারিগরি দিক পরীক্ষা করে 7 দিনের মধ্যে অনুমোদনটা দেবে। এই অনুমোদন পাওয়ার পরে সরকারি প্রতিষ্ঠান যেটি করবে সেটি হচ্ছে এই অনুমোদনটা ইমেলে তাকে জানানো হবে, সেটির একটি প্রিন্টেড কপি এবং তার এই রুফটপ সোলার সিস্টেম বসানোর জন্য কত কিলোওয়াটে তিনি বসাবেন এবং এর জন্য সম্ভাব্য যে বাজেট যে ব্যয় হবে তার সেইটার এস্টিমেশনটা সহ তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করবেন। মন্ত্রণালয় তার আওতাধীন সকল দপ্তর সংস্থার মাঠ পর্যায় থেকে শুরু করে সকল দপ্তর সংস্থা থেকে যে প্রস্তাবগুলো পাবে সেগুলোকে একসাথে করে টোটাল চাহিদাটা নিরূপণ করে কি পরিমাণ বাজেটের প্রয়োজন হবে সেটি দিয়ে বিদ্যুৎ বিভাগে প্রস্তাবটা পাঠাবে। আমাদের বিদ্যুৎ বিভাগের একটি কারিগরি কমিটি প্রতিটি প্রস্তাব, মন্ত্রণালয় ভিত্তিক প্রস্তাবগুলো পর্যালোচনা করে সেটাকে অনুমোদন করে অর্থ বিভাগে পাঠাবে প্রয়োজনীয় বরাদ্দের জন্য। এটি হচ্ছে একটি অংশ। এখন মন্ত্রণালয় পর্যায়ে যখন বরাদ্দটা আসবে তখন মন্ত্রণালয় তার প্রতিষ্ঠানগুলো, আওতাধীন যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোকে তার অংশ বরাদ্দ দেবে। সেই বরাদ্দের প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো টেন্ডারে যাবে, পিপিআর ফলো করে টেন্ডারে যাবে এবং বিজয়ী হবেন সেই প্রতিষ্ঠানকে, সেই কন্ট্রাক্টরকে কার্যাদেশ প্রদান করবেন এবং কার্যাদেশ প্রদান করার পরে এই সোলার সিস্টেমটা আসলে আমাদের সিস্টেমে চলে আসবে। এটি হচ্ছে মূলত কিভাবে একটি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলো রুফটপ সোলার সিস্টেমে যাবে। আর সরকারি প্রতিষ্ঠান যেগুলো বাজেট নিয়ে নিজস্ব বাজেটে করবে সেটি হচ্ছে একটা পদ্ধতি। আর যেটা আমাদের সরকারি স্কুল কলেজগুলো যেটা করবে অথবা স্বাস্থ্য স্থাপনাগুলো যেটা করবে তারা সরাসরি ইউটিলিটির সঙ্গে করবে এবং ইউটিলিটি এবং এই ক্ষেত্রে এনজিও, প্রাইভেট সেক্টরও ইনভলভ হয়ে এই সোলার সিস্টেমটাকে ডেভেলপ করে দেবে। আপনার এইটা যেহেতু একটি বড় পরিবর্তনের সম্ভাবনা এবং এই পরিবর্তনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাও তো বড় আকারে প্রয়োজন, সেটা আসলে কিভাবে হতে পারে? আমাদের যে টার্গেট যে প্রায় 3000 মেগাওয়াট রুফটপ সোলার করতে গেলে আমাদের প্রচুর ইকুইপমেন্ট আমাদের বাহির থেকে আনতে হবে। তো সেই ক্ষেত্রে এগুলোর ব্যাপারে বড় বড় মানে যেগুলো টেন্ডার হবে সেগুলো বাহিরের ইন্টারন্যাশনালি অনেকে এর সাথে সরাসরি সেগুলো মানে টেন্ডারে পার্টিসিপেট করতে পারে। 2 নম্বর জিনিস আর একটি 2 নম্বর হলো যে ধরেন এই যে এখন তো মানে ব্যবসায়ীরা যারা বিদেশি আমাদের যে সহায়তা করে থাকে কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যে যারা বাংলাদেশে, আমরা জানি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক ধরনের ফ্যাসিলিটি ডেভেলপ করা হচ্ছে, আমাদের বিভিন্ন ইকোনমিক জোন আছে, বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল আছে, সেইগুলো জায়গায় যদি এই সোলার ইকুইপমেন্ট একটা ম্যানুফ্যাকচারিং কিংবা অ্যাসেম্বলিং ওয়ার্কশপ বা ফ্যাক্টরি গড়ে তোলা যায় তাহলে হবে কি আমরা অনেক সহজ মূল্যে এইগুলো আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় ক্রয় করতে পারবো। ফলে আমাদের ইনস্টলেশন কস্ট তথা এই সোলার বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ভার অনেক কমে আসবে। বিধায় এটি আমাদের কাছে ইকোনমিক্যালি আরও বেশি কস্ট ইফেক্টিভ হবে। সেই হিসেবে আমরাও বিভিন্ন ধরনের আমাদের সাথে যারা আমাদের বিদেশি সহায়তা প্রদান করে থাকে বা বিভিন্ন ধরনের কারিগরি কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে চায় তাদের প্রতিও আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা বিডা সাথেও কথা হচ্ছে, বিডাও চেষ্টা করছে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি আমাদের বিভিন্ন অঞ্চলে তারা ম্যানুফ্যাকচারিং কিংবা অ্যাসেম্বলি কোনো মানে ফ্যাক্টরি নির্মাণে এগিয়ে আসে, সেই ক্ষেত্রে আমাদের এই সোলার কার্যক্রমটা উৎসাহিত হবে, কারণ এটা আমাদের অনেক লো কস্টে তখন আমরা কিনতে পারবো এবং ইজিলি কিনতে পারবো। সেই হিসাবে আমরা অবশ্যই বিদেশি
এই যে আমাদের যারা সহায়তা প্রদান করে থাকে তাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। সহজলভ্যতা এবং সহজ প্রাপ্যতা দুইটাই হচ্ছে Yes. হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই যে এত পরিমাণ বিদ্যুৎ একসাথে সৌর বিদ্যুৎ যদি যুক্ত হয় সেই ক্ষেত্রে তা গ্রহণ করার জন্য আমার গ্রিড কতটা প্রস্তুত আছে, সেই ক্ষেত্রে স্মার্ট গ্রিডের প্রযুক্তির কিভাবে আমরা নিতে পারি এবং সেটার আমাদের অবস্থাটা কোন পর্যায়ে আছে একটু বলবেন। বিভিন্ন ধরনের যে বিদ্যুৎ সেটা আমাদের জাতীয় গ্রিডে আসে। তো গ্রিড ব্যবস্থাপনা যদি স্মার্ট গ্রিড হয়, স্মার্ট গ্রিড হচ্ছে এমন সেই গ্রিড যে গ্রিড কিনা আপনার রিয়েল ডাটা নির্ভর একটা সঞ্চালন ব্যবস্থাপনা, অর্থাৎ বিদ্যুৎ ব্যবস্থাপনার একটি আধুনিক ব্যবস্থাপনা, এটা হচ্ছে স্মার্ট গ্রিড। অর্থাৎ এটা আপনাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে রিয়েল ডাটা দেবে। ফলে আপনার সিদ্ধান্ত নেওয়া, আপনার ম্যানেজমেন্ট করা, অপারেশন করা অনেক ইজি হবে। এই জন্য স্মার্ট গ্রিডের কোনো বিকল্প নাই এবং এই স্মার্ট গ্রিড করার লক্ষ্য নিয়ে সবাই আমরা কাজ করছি। অতএব প্রত্যেকটা ইউটিলিটি তথা আমাদের যে পিজিসিবি আমরা সবাই মিলে কাজ করছি যে এটাকে আমরা কত দ্রুত স্মার্ট গ্রিড তথা স্মার্ট ডিস্ট্রিবিউশন ব্যবস্থায় আমরা যেতে পারি, যার ফলে আমরা প্রকৃত ডাটা নির্ভর যদি আমাদের অপারেশন হয় আমরা অনেক স্মুথলি চালাতে পারবো। ওভারঅল বিদ্যুৎ ব্যবস্থাপনাটাকে যদি আপনার জনগণের কাছে মানে গ্রহণযোগ্য পর্যায়ে বিদ্যুৎ সেবা দিতে চান তাহলে এই স্মার্ট গ্রিড নিয়ে ভাবতে হবে এবং স্মার্ট গ্রিডের কোনো বিকল্প নেই। আপনি কিছুক্ষণ আগেই বললেন গ্রাহকদের কতটা লাভবান হবে গ্রাহকরা এই সোলার বিদ্যুৎ প্রতিস্থাপনে, তারা খুব দ্রুত অগ্রসর হলে সেই ক্ষেত্রে আপনার স্মার্ট গ্রিড এবং বিতরণ লাইন প্রস্তুতিতে কত সময় লাগতে পারে, সেটার জন্য প্রস্তুতি কি আছে? আমাদের বর্তমান অবস্থায় এটি কিন্তু স্ক্যাডা সিস্টেম অলরেডি আমাদের চালু, যেটাকে আমরা স্মার্ট গ্রিডের অংশ বলছি। হয়তো 100% না হলেও আমাদের বিশেষ করে ডিস্ট্রিবিউশনে 100% হয় নাই, কিন্তু আমাদের গ্রিড ব্যবস্থাপনায় অর্থাৎ সঞ্চালন এলাকায় আমরা কিন্তু অলমোস্ট এটাকে স্ক্যাডা সিস্টেমে পরিণত করা হয়েছে। বিধায় এখন আমাদের যেভাবেই এই বিষয়গুলো নাসুক সেটা কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারবো এবং স্মুথলি পারবো। তার মানে আমরা একরকম সার্বিকভাবেই আগাচ্ছি বলা যায়। জি। সেই ক্ষেত্রে বাংলাদেশে বায়োমাস শক্তি ব্যবহার কোথায় হচ্ছে এবং এর ব্যবহারটা কিভাবে হচ্ছে? আসলে জানেন, আসলে বাংলাদেশের যে বায়োমাসের ব্যবহার একেবারেই খুবই প্রান্তিক লেভেলে, খুবই ক্ষুদ্র পর্যায়ে, আসলে বৃহৎ পর্যায়ে কিন্তু এখনও আমরা ওইভাবে বায়োমাস ব্যবস্থাপনাটা শুরু করতে পারিনি। তো এই বায়োগ্যাসটাকে যদি আমি প্রপারলি ব্যবহার করতে পারি, মানে যে কোনো ধরনের বজ্র, তাহলে কিন্তু আমরা এক হচ্ছে এখান থেকে আমরা খুব লো কস্টে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। দুই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা আরও অনেক বেশি মানে ক্লিন হবে এবং আমরা একটা মানে কি করে কয় পরিবেশ বান্ধব একটা মানে দেশ পাবো, যেখানে আমাদের এনভায়রনমেন্টাল হ্যাজার্ডগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো। অতএব প্যারালি আমাদের ওয়েস্ট টু এনার্জির সাথে সাথে বায়োগ্যাসের দিকে আমাদেরকে এমফ্যাসিস দিতে হবে এবং সেটা নিয়ে আমার মনে হয় এখন একটু কাজ করার সুযোগ আসছে, কারণ আমরা এমনি বাংলাদেশ আমরা এনভায়রনমেন্টালি অনেকভাবে পিছিয়ে আছি। কীভাবে এটাকে এনভায়রনমেন্টালি আমরা আরও ফ্রেন্ডলি করতে পারি, সেটা করার এই এনভায়রনমেন্টটাকে ফ্রেন্ডলি করতে পারি, সেই জন্য আমাদের বোধহয় আরও লার্জ স্কেলে এই বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টা এখন আমাদের ভাবার সময় আসছে এবং এটা ডেফিনেটলি এটা নিয়ে আমরা কাজ করছি। সচিব মহোদয়ের কাছে যাই, আপনি কার্বন ক্রেডিট কি এবং এটি রুফটপ সোলার কর্মসূচিতে কীভাবে প্রভাব রাখতে পারে? আমরা বর্তমানে যদি জীবাশ্ম জ্বালানি আমরা কমাইতে পারি আর নবায়নযোগ্য জ্বালানি যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে যেটা হয়, এটা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি যে এজেন্সি রয়েছে, তো আমরা এটার কারণে আমরা যদি জীবাশ্ম জ্বালানি যত কমবে এবং আমাদের রিনিউয়েবল এনার্জি যত বাড়বে, এটার জন্য আমাদের একটা কার্বন ক্রেডিট জমা হয়। এবং এটা আমাদের একটা এস্টিমেশন হয়েছে যে আমরা যদি এটা করতে পারি তো 220 মিলিয়ন আমরা পাবো, কার্বন ক্রেডিট হিসেবে পাবো। তো এই সুযোগটা আমরা তখনই হবে যে বর্তমান যে আমাদের জাতীয় সোলার রুফটপ নীতিমালা কর্মসূচি যেটা প্রণয়ন করা হয়েছে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই সুযোগটা আমরা নিতে পারি। এই সুযোগটা আমাদের সামনে অপেক্ষা করছে। তা আমরা আশা করি যে আমাদের বিদ্যুৎ বিভাগ থেকে যে পরিকল্পনা গ্রহণ করেছে, এটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, যে সারা দেশে আমরা যদি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো রুফটপ ব্যবহার করে
যদি আমরা এই যে 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্নের যে টার্গেটটা রয়েছে এই ডিসেম্বর পর্যন্ত, তাহলে আমরা 20 মিলিয়ন এই কার্বন ক্রেডিটের এই অর্থটা আমরা পেতে পারি। এটা একটা সুযোগ আমাদের জন্য। তো আমরা মনে করি যে পরিকল্পনাটা হাতে নিয়েছে এবং স্থানীয় সরকার বিভাগ সহ আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো যদি আমরা সিনসিয়ারলি যেভাবে আমরা পদক্ষেপগুলো গ্রহণ করছি এবং বর্তমান সরকার যেভাবে এই বিষয়টাকে অগ্রসর করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা মনে করি যে আমরা এই সুযোগটা নিতে পারবো। সোলার প্যানেল পদ্ধতি স্থাপন করলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কী ধরনের সুবিধা পেতে পারে এবং এটি আসলে এতদিন পর্যন্ত খুব বেশি কেন অগ্রসর হয়নি? একটি বিষয় হচ্ছে যে লিডারশিপ ম্যাটার, ভিশন ম্যাটার। একটা ভিশনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এই জন্য বলছি যে আমরা একসময় যেটা কুইক রেন্টালের প্রতি আমাদের একটা মনোযোগ ছিল, তো তখন এই সোলার কিন্তু সারা বিশ্বেই খুব জনপ্রিয় একটা অ্যাপ্রোচ, যেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, রিলায়েবল যেটা বলা হচ্ছে, সাস্টেইনেবল, এবং দিনে দিনে ইনোভেশন হচ্ছে। সোলারের প্রত্যেকটা বিষয় কিন্তু কমে আসছে। যেমন আমরা বলছিলাম এখন মনোফেসিয়াল, যেটা এক পাশ, এখন আরেকটা ইনোভেশন চলে আসছে বায়োফেসিয়াল, অর্থাৎ আপনি সোলারে রুফটপ দেবেন, সেটা সূর্যও পাবে এবং 30% আবার নিচ থেকে আপনার হবে। এটা দিনে দিনে ইনোভেশনগুলো হচ্ছে এবং দাম কন্টিনিউয়াসলি এটার কিন্তু কমে যাচ্ছে। এটাই হচ্ছে লিডারশিপ, যে বর্তমান সরকার এই সোলারকে একটা নীতিমালা প্রণয়ন করে, একটা কর্মসূচি করে আমাদের সরকারের প্রত্যেকটি অফিসে এটা টাচ করা হচ্ছে। তাহলে এই যে একটা কর্মসূচি, এই কর্মসূচি যদি সাস্টেইনেবলি আমরা যদি প্রত্যেকটা অফিসে করতে পারি, তাহলে একটা বৈপ্লবিক পরিবর্তন আসার সম্ভাবনা। সেই পরিবর্তনটা এই বর্তমান সরকার যেটা ধারণ করেছে, এটা হচ্ছে আমাদের বর্তমান অ্যাপ্রোচ। বিদ্যুৎ বিভাগ, আমাদের স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সহ যতগুলো মন্ত্রণালয় রয়েছে, স্বাস্থ্য বিভাগ, এই প্রত্যেকেই কিন্তু আমরা একটি আমব্রেলার নিচে কাজ করছি। তো আমরা চাচ্ছি বর্তমান সরকারের যে ভিশনটা, এটা বাস্তবায়ন করা এবং যতগুলো সমস্যা থাকবেই, এই সমস্যাগুলোকে আমরা ইনোভেশন এবং এগুলোকে অপরচুনিটি টার্ন করে আমরা একটা সুন্দর বিদ্যুতের একটা বর্তমান যে পদ্ধতি, সেটাকে করা। ইতিমধ্যে আমরা শুনলাম যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে। এই চ্যালেঞ্জগুলো উতরে আমরা যখন এই অ্যাপ্রোচটাকে সহজে প্রত্যেকটা স্তরে নিয়ে যেতে পারবো, তখনই আমাদের এর সমাধান চলে আসবে। প্রত্যেক ক্ষেত্রেই কিছু প্রতিবন্ধকতা থাকবে, সেগুলো হচ্ছে যে আমরা কীভাবে হাউ টু সলভ দিস প্রবলেম। এটা গভর্নমেন্টের যেমন ইন্সপায়ারেশন রয়েছে, গভর্নমেন্টের আমাদের যেমন আমাদের প্রতি নির্দেশনা রয়েছে, সেগুলো যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সাকসেসফুলি এই প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। দর্শক, আমরা শুনছিলাম আসলে এই যে নতুন স্বপ্ন, যেটি রুফটপ সোলারের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যেটি হচ্ছে আপনার প্রত্যেকটা মানুষের যেমন খরচ কমিয়ে দেবে, একই সাথে আমাদের যে আমদানি মূল্য, বিশেষ করে জ্বালানি আমদানি করতে রাষ্ট্রের যে পরিমাণ ক্ষতি হয়, যেই পরিমাণ সংকটে পড়ে, এই সকল সংকট থেকে মুক্তির উপায় নিয়ে কিন্তু এই প্রকল্প কাজ করছে। এবং আজকে এই পুরো প্রকল্পের যেই আপনার ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা বড় ধরনের দায়িত্ব পালন করছেন, তাদের বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং বাংলাদেশ একটি স্বচ্ছ, সুন্দর, জ্বালানি নিরাপদ একটি রাষ্ট্রে পরিণত হবে এই প্রকল্পকে কেন্দ্র করে এবং এই উদ্যোগগুলোকে এগিয়ে নেওয়ার মাধ্যমে। এটাই আমরা আশা করি। আমরা আবার অন্য কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ।